হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 12। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ 3 কোশ্চেন্সের গ্রামার নিয়ে আলোচনা করব। তোমাদের টেক্সট বেস গ্রামার হয় সবসময়। টেক্সট বেস মানে হচ্ছে টেক্সটে যে টেক্সটটা তোমরা পড়ছো সেখান থেকেই তোমাদের পরীক্ষায় গ্রামার দেওয়া হয়। তো এই 3 কোশ্চেন যে তোমাদের টেক্সটটা আছে সেখান থেকে আজ আমি কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমি নিয়েছি ভয়েস চেঞ্জ। দেখো, 1 নম্বর, দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই সাবজেক্ট যেটা সেটা চিহ্নিত করব। কোনটা এখানে সাবজেক্ট? দে অল, তারা সবাই, পুরোটাই কিন্তু সাবজেক্ট। আনসার্ড হচ্ছে ভার্ব, হিজ কোশ্চেন্স হচ্ছে অবজেক্ট, এবং ডিফারেন্টলিটা অবজেক্ট না, এমনি থেকে যাবে। তাহলে অবজেক্ট হচ্ছে কোনটা? হিজ কোশ্চেন্স। আমরা কি করব, ভয়েস চেঞ্জের সময় অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। তাহলে আমার প্রথমেই বসলো সাবজেক্টের জায়গা হিজ কোশ্চেন্স। এরপর আমি দেখব কোন টেন্সে আছে। দেখো, আনসার্ড ইডি যোগ আছে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্সের বিভার্ব কি কি? পাস্ট টেন্সের বিভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার। এদের মধ্যে কাউকে একটা বিভার্ব হিসেবে বসাতে হবে অবজেক্টের পর। তো হিজ কোশ্চেন্স, দেখো এস যুক্ত আছে অর্থাৎ প্লুরাল আছে, তাহলে কোন বিভার্বটা আমরা নেব? যেহেতু প্লুরাল তাই আমরা ওয়ার নেব। হিজ কোশ্চেন্স ওয়ার। এরপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেন ভার্ব কোনটা? আনসার। আনসারের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হবে আনসার্ড। তারপরে বাই, বাই দিয়ে কে সাবজেক্টটা, দে অল, এটা কি হয়ে যাবে? বাই অল অফ দেম, বাই অল অফ দেম। এরপর ডিফারেন্টলিটা বসে গেল। তাহলে আনসারটা কি হলো? হিজ কোশ্চেন্স আর আনসার্ড বাই অল অফ দেম ডিফারেন্টলি। 2 নম্বর দেখো, হি রিসিভ নান বাট কমন ফোক। হি এখানে সাবজেক্ট, রিসিভ ভার্ব, কিন্তু না, এবং অবজেক্ট হচ্ছে নান বাট কমন ফোক, সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না। তাহলে এই নান বাট কমন ফোক পুরোটাই হবে অবজেক্ট, তাই পুরোটা সাবজেক্টের জায়গায় চলে গেল। নান বাট কমন ফোক। এরপর রিসিভড ইডি যুক্ত আছে, অর্থাৎ বুঝতে পারছো পাস্ট টেন্সে আছে নান বাট কমন ফোক। এরপরে তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। ওয়াজ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিসিভড, বাই হিটা হয়ে যাবে হিম। 3-এরটা, দ্য জার পুট অন সিম্পল ক্লথ। দ্য জার হচ্ছে সাবজেক্ট, পুট অন হচ্ছে ভার্ব, এবং সিম্পল ক্লথ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গা নিয়ে যাচ্ছি, সিম্পল ক্লথ। এরপর পুট অন ভার্ব, সেটা দেখে আমাদের বোঝার উপায় নেই যেটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে, কেননা পুট হচ্ছে প্রেজেন্টেও পুট, পাস্টেও পুট, কিন্তু যেহেতু এটা স্টোরিটা পুরোটাই পাস্ট টেন্সে লেখা হয়েছে তাই আমরা এটাকে পাস্ট টেন্স ধরেই কাজটা করব। তাহলে পাস্ট টেন্স যখন ধরেছি, বিভার্ব হিসেবে আমাদের ওয়াজ বা ওয়্যারকে ইউজ করতে হবে। কিন্তু এখানে আছে সিম্পল ক্লথস, এই যে প্লুরাল নাম্বার আছে, তাই আমরা কি ইউজ করব? ওয়্যার। সিম্পল ক্লথস ওয়্যার। এরপর ভার্বটা, ভার্বকে পুট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে পুটি। এরপর ভার্বের পর যে প্রিপোজিশন আছে সেটাও আমাদের ভার্বের সঙ্গেই বসাতে হবে। তো পুটের সঙ্গে আছে অন, সেটা বসিয়ে দিলাম পুট অন। তাহলে কি হলো? সিম্পল ক্লথস আর পুট অন বাই সাবজেক্ট দ্য জার। আনসারটা হলো সিম্পল ক্লথস আর পুট অন বাই দ্য জার। 4 নম্বর, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। দ্য হারমিট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ডিগিং ভার্ব, দ্য গ্রাউন্ড হচ্ছে অবজেক্ট। এভাবে ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রথমেই চেষ্টা করব সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে, তাহলে কাজটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমি অবজেক্ট দ্য গ্রাউন্ডটাকে সাবজেক্টের জায়গা বসিয়ে দিলাম, দ্য গ্রাউন্ড। এরপর ওয়াজকে দেখে বুঝতেই পারছি আমরা পাস্ট টেন্সে আছে, তাহলে বিভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে আমাদের বসাতে হবে। দ্য গ্রাউন্ডের পর বসবে ওয়াজ, দ্য গ্রাউন্ড ওয়াজ। এবার দেখো ডিগিং, আইএনজি, এই আইএনজির জন্য আমরা কি আনবো? বিইং। মেন ভার্ব কি আছে? ডিগ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডাগ। তাহলে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই সাবজেক্ট, সাবজেক্টকে দেওয়া হারমিট। তাহলে আনসারটা কি হলো? দ্য হারমিট, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। এরপর 5-এরটা, লেট মি টেক দ্য স্পেড।
তাহলে এটা আমরা কিভাবে করব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে, সেক্ষেত্রে লেটটাকে আমাকে বসিয়ে দিতে হবে, লেট। এরপরে অবজেক্ট কোনটা, দ্য স্পেড অবজেক্টটা বসিয়ে দিলাম। অবজেক্টটা বসানোর পর আমাদের একটা বি বসাতে হবে, লেট দ্য স্পেড বি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মেন ভার্ব কোনটা, টেক, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে টেকেন, লেট দ্য স্পেড বি টেকেন বাই মি। 6টা, দ্য ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। এখানে সাবজেক্টকে দ্য ম্যান, আস্কড হচ্ছে ভার্ব, আস্কড ফর, এরপরে সামথিং টু ড্রিঙ্ক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি, সামথিং টু ড্রিঙ্ক পুরোটা অবজেক্ট, তাহলে এটা সাবজেক্টের জায়গায় লিখছি সামথিং টু ড্রিঙ্ক। আস্কড আছে ইডি, তাহলে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে বসাতে হবে, সামথিং টু ড্রিঙ্ক এটার পরে ওয়াজ বসবে, কেননা এটা আনকাউন্টেবল, তাই তাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। যেটাই আনকাউন্টেবল, যেটাকে গোনা যায় না, সেটা সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়। তো সামথিং টু ড্রিঙ্ক এটা তো গোনা যাবে না, এমন একটা জিনিস যে কিছু একটা পান করার জন্য কিছু একটা, সেটা সবসময় সিঙ্গুলার, তাই তার পাশে ওয়াজ বসলো। এবার কি, মেন ভার্ব আস্ক আছে, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম আস্কডই হবে, আস্কড। এরপরে ভার্বের পর যে প্রিপোজিশন বসবে সেটা ভার্বের পরেই বসিয়ে দিতে হবে, তাই আস্কডের পরে ফর প্রিপোজিশন বসিয়ে দেওয়া হলো, আস্কড ফর বাই, সাবজেক্টে কে আছে, দ্য ম্যান, সেটা বসিয়ে দিলাম। তাহলে আনসার হলো সামথিং টু ড্রিঙ্ক ওয়াজ আস্কড ফর বাই দ্য ম্যান। 7টা, ইউ ডু নট নো মি, এখানে ইউ সাবজেক্ট, ডু নট নোটা ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গা নিয়ে গেলে মিটা হয়ে যাবে আই। এবার এখানে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, ডু নট, যদি ডিড থাকতো তাহলে আমরা জানতাম পাস্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বিভার্ব হিসেবে আমরা কি ইউজ করব, অ্যাম অথবা ইজ অথবা আর। আই এর পরে কে বসে, অ্যাম, তাহলে আই অ্যাম নট, নটটা বসিয়ে যাবে, আই অ্যাম নট নো, মেন ভার্ব কি আছে, নো, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, নোন, আই অ্যাম নট নোন। এবার ভার্ব যদি নো থাকে বাই বসে না, বাইয়ের বসালে কি বসাতে হয়, টু, আই অ্যাম নট নোন টু, সাবজেক্ট ইউ, সেটা বসিয়ে দিলাম, আই অ্যাম নট নোন টু ইউ। 8টা, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এটা দেখো প্যাসিভ ভয়েস আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভয়েস চেঞ্জ, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, প্যাসিভ ভয়েসে করা আছে, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তাহলে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, বাই দিয়ে ডুয়ারটা দেওয়া নেই, যে কার দ্বারা তুমি উত্তরটা পেয়েছো সেটা দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে সামওয়ান, কেউ একজন, সামওয়ান। এরপর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজের মধ্যেই কাউকে বসাতে হয়, সামওয়ানের পর কি বসবে, হ্যাজ, সামওয়ান হ্যাজ অলরেডি বিন উঠে যাচ্ছে, যেহেতু আমরা প্যাসিভে থেকে অ্যাক্টিভে যাচ্ছি, প্যাসিভে যখন করি তখন বিনটা আনতে হয়, এখানে বিন আছে তাই যখন অ্যাক্টিভে নিয়ে যাচ্ছি তখন বিনটাকে তুলে দেবো, সামওয়ান হ্যাজ অলরেডি আনসার্ড ইউ। তাহলে আনসারটা দেখে নাও, সামওয়ান হ্যাজ অলরেডি আনসার্ড ইউ। এরপর 9টা দেখো, এখান থেকে কয়েকটা আমি ন্যারেশন চেঞ্জ নিয়েছি টেক্সট থেকে, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ন্যারেশন চেঞ্জগুলো হচ্ছে। দেখো, ন্যারেশন চেঞ্জ মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাওয়া, মানে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে যাওয়া, বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে যাওয়া, অর্থাৎ পরোক্ষ উক্তি থেকে প্রত্যক্ষ উক্তিতে যাওয়া। তো এটা দেখো, একটা 9 নম্বরেরটা একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দ্য হারমিট, মানে তুমি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো, হারমিট বলল। তাহলে কি হবে, দি হারমিট সেড, এটুকু অংশ আমরা আগে লিখি, দ্য হারমিট সেড, ইনভার্টেড কমাটা তুলে আমরা লিখব দ্যাট, সেড দ্যাট ইউ, মানে তুমি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো, আমরা সেটাকে নিজেদের মতো করে বললে কি বলবো, যে সে ইতিমধ্যে উত্তর পেয়ে গেছে, দ্যাট, সেক্ষেত্রে ইউটা কি হয়ে যাবে, দ্যাট হি। এরপরে দেখো হি হ্যাভ আছে,
হি এর পরে যে এই ইউ এর পরে যে হ্যাভটা সেটা হয়ে যাবে হ্যাড। কেন না, এই যে বাইরে এটা সেড আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাহলে ভিতরটাও ডাইরেক্ট স্পিচটা ইনডাইরেক্ট করার সময় আমাদের সেটা পাস্ট টেন্সে করতে হবে। তাই ইউটা তো হি হলো, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হি হ্যাড। এবার যা আছে তাই, আর কোনো চেঞ্জ হবে না। নারেশন চেঞ্জে মূলত প্রোনাউনের চেঞ্জ এবং এই টেন্সের চেঞ্জ হয়, অলরেডি বিন আনসার্ড, এছাড়া আর কোনো চেঞ্জ এখানে হবে না। মানে বাইরেটা যে টেন্স আছে ভিতরটাও সেই টেন্স। দেখো 10এরটা, আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর সেভ দ্য হারমিট। তাহলে আমরা এখানেও কিভাবে শুরু করব, দ্য জার সেড, সেড দ্য জার আছে এখানে, তাহলে আমরা সেভাবেই শুরু করবো। এর মানেটা একবার দেখে নাও, আই ডু নট নো ইউ, আমি তোমায় চিনি না বা আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং আপনাকে বা তোমাকে ক্ষমা করারও, কিছুর জন্য ক্ষমা করারও নেই, ক্ষমা করার কিছু নেই। তাহলে সেড দ্য জার, জার বললো, সেক্ষেত্রে আমরা আনসারটা এভাবে লিখব, দ্য জার সেড। এবার এখানে ইনভার্টেড কমা তুলে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, দ্যাট যার বলছে আই ডু নট নো ইউ, আমি আপনাকে চিনি না, আমরা সেটা নিজেদের মধ্যে কি বলবো, নিজেদের মতো করে, যে সে তাকে চেনে না, সে এখানে, তাহলে সেটা আইটা কি হয়ে যাবে হি। এটা আছে ডু নট, কিন্তু যেহেতু বাইরে সেড ছিল অর্থাৎ পাস্ট টেন্স, তাই ডু নটটা কি হয়ে যাবে ডিড নট, হি ডিড নট নো, সে চেনে না তাকে, ইউ, ইউটা কি হয়ে যাবে হিম। তাহলে আমি আপনাকে চিনি না, তাহলে আমরা কি বললাম, যে যার বললো যে সে তাকে চেনে না, সেটা আইটা হি হয়ে গেল হি, ডু নটটা ডিড নট, নো ইউটা হয়ে গেল হিম। এবার যেমন আছে কমা, তারপরে অ্যান্ড, এই যে হ্যাভ আছে, হ্যাভটা তাহলে পাস্ট টেন্স করব, হ্যাভের পাস্ট টেন্স হিসেবে কি হবে, হ্যাভ বা হ্যাভ দুটোরই পাস্ট টেন্সে আমরা কি ইউজ করি, হ্যাড, হ্যাড, ব্যাস, আর কোনো না, আর একটা প্রোনাউন আছে তার চেঞ্জ হবে, অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ হিম ফর, নাথিং টু ফরগিভ হিম ফর, এবং তাকে ক্ষমা করার জন্য কিছু নেই। তাহলে আনসারটা কি হলো, দ্য জার সেড দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ হিম ফর। এবার 11টা দেখো, ইউ আর টায়ার্ড সেড দ্য জার লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। ইউ আর টায়ার্ড মানে আপনি ক্লান্ত, সেড দ্য জার, জার বলল, লেট মি টেক দ্য স্পেড, আমাকে স্পেড মানে কোদাল, কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ফর ইউ মানে আমাকে কোদালটা নিয়ে আপনার জন্য কিছুক্ষণ কাজ করতে দিন। তাহলে এটা আমরা সেড দ্য জার, জার কথাটা বলছে তাই দ্য জারকে আগে দেবো আনসারটা লেখার সময়, দ্য জার সেড, কমা ইনভার্টেড কমা তুলে আমাদের তাহলে কি হবে, কাকে বলছে না, সেই সে কথা যেহেতু উল্লেখ নেই আমরা এমনি সেড দিয়েই করবো, দ্য জার সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, আমরা সেটা কিভাবে বলবো, যে যার বললো যে তিনি ক্লান্ত, তিনি হন ক্লান্ত, তাহলে তিনি হি, আরটা কিসে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সেট পাস্ট টেন্স তাই অ্যামিজারের পাস্ট টেন্স হিসেবে আমরা কি ইউজ করি, ওয়াজ বা ওয়ার, হি এর পরে ওয়াজ বসে, দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এরপরে আবার কি হয়েছে, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা নিতে দিন, তাহলে সে কি করছে, একটা অনুরোধ করছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ করছে যে তাকে কোদালটা দেওয়া হোক, তাহলে অ্যান্ড রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড দ্যাট, এই যে মি, লেট মি টেক দ্য স্পেড, এটা কি হয়ে যাবে, দ্যাট হি মাইট বি, এই লেটটা চেঞ্জ হয়ে যাবে মাইট বি অ্যালাউড টু, মিটা হয়ে গেল হি, হি মাইট বি অ্যালাউড টু টেক দ্য স্পেড and work a while for him.
ইউটা হয়ে গেল হিম। তাহলে আনসারটা কি হলো? দ্য জার সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর হিম। এরপর 12টা, থ্যাঙ্কস সেড দ্য হারমিট, ধন্যবাদ সেড দ্য হারমিট, হারমিট বলল। হারমিট কাকে ধন্যবাদ জানিয়েছিল? জারকে। এটা আমরা জানি, তাহলে এটা খুবই সহজ। হারমিট জারকে ধন্যবাদ জানালো। তাহলে দ্য হারমিট থ্যাঙ্কড হিম, তাকে ধন্যবাদ জানালো। বা এখানে আমরা হিমের জায়গা দ্য জারও লিখতে পারি। 13টা দেখো, ফরগিভ হিম সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, সেড বলল, দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটা বলল। তাহলে কি হবে আনসারটা? দ্য বিয়ার্ডেড ম্যান মানে ক্ষমা করুন, তার মানে ক্ষমা কি করলো? প্রার্থনা করলো, সে প্রার্থনা করলো, বেগড টু ফরগিভ হিম মি, সে বলছে আমাকে, আমরা কি বলবো? প্রার্থনা করলো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, হিম, তাই মিটা হয়ে গেল হিম। দ্য বিয়ার্ডেড ম্যান বেগ টু ফরগিভ হিম। এরপরে আমরা এতটা ন্যারেশন করলাম, এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেমন আমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে ডিরেকশন, আমরা সেই অনুযায়ী চেঞ্জগুলো করব। দেখো 14টা, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, কমপ্লেক্স সিম্পল। দেখো এই সেন্টেন্সটা, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা হয়, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, মানে জার কারোর সঙ্গেই একমত হলেন না, এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। আমাদের বলা হয়েছে এটাকে কমপ্লেক্সে একবার নিয়ে যেতে হবে, আর একবার এটা সিম্পল হবে না, এটা হবে কম্পাউন্ড, আর একবার কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। একবার কমপ্লেক্সে মানে জটিল বাক্যে, একবার কম্পাউন্ড মানে যৌগিক বাক্যে। তাহলে আমরা কি লিখব? যে সমস্ত উত্তর আলাদা হওয়ায় যার কারোর সাথে সহমত পোষণ করলেন না। তাহলে আমি এটা কমপ্লেক্সে এটা লিখব যে যেহেতু সমস্ত উত্তর আলাদা ছিল, যার কারোর সঙ্গে সহমত পোষণ করলেন না। তাহলে কি হবে? অ্যাজ, যেহেতু। এবার বাকিটা লিখি, অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট, ছিল, এটা হচ্ছে হওয়ায়, আমাকে করতে হবে ওয়ার, অ্যাজ অল দ্য আনসার্স ওয়ার, বিইংটা হয়ে গেল ওয়ার, ডিফারেন্ট, কমা দিয়ে the Tsar agreed with none of them. এরপরে আমরা এটা কম্পাউন্ডে করব। ঠিক একইভাবে সমস্ত উত্তর আলাদা ছিল, তাই যার কারোর সঙ্গে সহমত পোষণ করলেন না। তাহলে সমস্ত উত্তর, এখানে আমরা যেহেতু দিয়েছি, এই যেহেতুটা আমরা দেবো না, তাহলে তো আর কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য হবে না। যৌগিক বাক্যের নিয়ম কি? দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে বা তার বেশি, সেগুলো একটা লিঙ্কার দ্বারা, কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ কি হবে? যে প্রত্যেকটা উত্তর মানে সমস্ত উত্তর আলাদা ছিল, সুতরাং যার কারোর সাথে সহমত পোষণ করলেন না। তাহলে হবে উত্তরটা এরকম, অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা ছিল, সো তাই, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। এরপর দেখো 15টা কি বলছে? আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। ডিগ্রি তোমরা জানো 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট দেওয়া আছে, অর্থাৎ এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে? অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। এর পজিটিভ ফর্ম হবে শুধু ইম্পর্ট্যান্ট এবং কম্পারেটিভ ফর্ম হবে মোর ইম্পর্ট্যান্ট। তো এই দুটো ফর্ম ইউজ করে আমাকে সেন্টেন্সটা আবার কি করতে হবে? রিরাইট করতে হবে। তো আমি প্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে আছে বললাম, এবার এটাকে আমি প্রথমে পজিটিভ ডিগ্রিতে লিখি। পজিটিভ ডিগ্রিতে লেখার সময় লেখাটা আমার শুরু হবে নো আদার দিয়ে। তাহলে আমি কি হবে উত্তরটা? নো আদার
কিসের কথা বলা হয়েছে? ম্যানের কথা, তাই সেটা লিখে দিলাম। নো আদার ম্যান ওয়াজ সো, এবার পজিটিভ ফর্ম, কি বললাম পজিটিভ ফর্ম? শুধু ইম্পর্টেন্ট, ওয়াজ সো ইম্পর্টেন্ট। এরপর অ্যাজ, সো নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আইটা হয়ে যাবে মি, বা আইও হতে পারে। নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ মি। এবার কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মটা আই দিয়েই শুরু হবে, যা থাকবে সেটা দিয়েই। আই ওয়াজ, এবার আই ওয়াজের পর কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম কী হবে আবার? মোর ইম্পর্টেন্ট, আই ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার। কিসের কথা বলা হচ্ছে? মানুষ, ম্যান। তাহলে আই ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ম্যান। 16টা, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, একই রকম, এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে। তাহলে পজিটিভ ডিগ্রি, এটাও দেখো মোস্ট ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। তাহলে পজিটিভ ডিগ্রি কী হবে? শুধু ইম্পর্টেন্ট। এখানে যেভাবে পজিটিভ ডিগ্রিটা আমি করেছি সেভাবেই তোমরা করতে থাকো, তাহলে দেখো হয়ে যাবে উত্তরটা। তোমরা নিজেরা করো, ভিডিওটা পজ করে, এবং তারপর আমার আনসারের সঙ্গে মিলিয়ে নাও। আশা করি তোমরা করেছো। তাহলে এটা কি হবে? এভাবেই শুরু করব আমরা, নো আদার দিয়ে। নো আদার, এবার কিসের কথা বলা হয়েছে? এখানে টাইমের কথা, সেটা লিখি। নো আদার টাইম, এখানে ওয়াজ ছিল তাই আমি ওয়াজ লিখেছি, এখানে যেহেতু ইজ আছে আমি ইজ লিখবো। নো আদার টাইম ইজ, এবার শো, এবার পজিটিভ ফর্মটা কি বললাম? শুধু ইম্পর্টেন্ট। তারপরে অ্যাজ ইট, নো আদার টাইম ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ ইট, বা অ্যাজ ইট ইজ ও দেওয়া যায়, অ্যাজ ইট বা অ্যাজ ইট ইজ। 17টা, দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাও। এটা কোন সেন্টেন্সে আছে? দ্য জার টার্ন রাউন্ড মানে জার ঘুরে তাকালেন, অ্যান্ড স এবং দেখলেন, ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসছে। তাহলে এই যে অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত আছে, দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত আছে, সেক্ষেত্রে এটাকে বোঝা যাচ্ছে যে এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। আমরা তখন সিম্পলে করব। সিম্পলে করে কি বলবো? যে ঘুরে যার দেখলেন, ঘুরলেনটা বলবো না, ঘুরলেন বললে সেটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে, দুটো প্রিন্সিপাল ক্লজ হয়ে যুক্ত হচ্ছে। কিন্তু আমি যখন বলবো ঘুরে, তখন কিন্তু সেটা প্রিন্সিপাল ক্লজ নয়, ফাইনাইট ভার্ব নয়। সেক্ষেত্রে তাহলে আমি কি বলবো? ঘুরে যখনই বলবো টার্নিং রাউন্ড দ্য জার স, ঘুরে যার তাকালেন, ঘুরে যার দেখলেন, টার্নিং রাউন্ড দ্য জার স, এই অ্যান্ডটা তুলে দেবো, দিয়ে এই দ্য জারটাকে এখানে দেবো সাবজেক্টকে। টার্নিং রাউন্ড দ্য জার স, এবার বাকিটা যা আছে তাই। এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। আঠেরোটা, হি রিসিভ নান বাট কমন ফোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেতে বলেছে। যে নান বাট হচ্ছে নেগেটিভ ফর্ম তৈরি করছে। এর অর্থ হচ্ছে তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গেই দেখা করতেন না। এই যে তিনি তাহলে দেখা করতেন না, আমি তাহলে এটা বলতে পারি তিনি শুধুমাত্র সাধারণ লোকের সাথেই দেখা করতেন। অর্থ একই থাকছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মটাই হচ্ছে, শর্তটাই হচ্ছে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না, এটা আমি তো এরকমই বলতে পারি যে তিনি শুধুমাত্র সাধারণ লোকের সাথেই দেখা করতেন। তাহলে কী হবে? হি রিসিভড অনলি কমন ফোক, তিনি শুধুমাত্র সাধারণ লোকের সাথেই দেখা করতেন। এরপর 19টা, অল দ্য আনসার্স বিইং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, সমস্ত উত্তর আলাদা হয় যার কারোর সঙ্গে সহমত পোষণ করেননি। স্প্লিট মানে ভাঙতে হবে।
সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। এক্ষেত্রে আমরা দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে কি হবে এটা? অল দ্য আনসার্স, বিইংটা হয়ে যাবে ওয়ার, সমস্ত উত্তর আলাদা ছিল, ফুল স্টপ। তারপরে দ্য যার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সঙ্গে সহমত পোষণ করেননি। অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট, ফুল স্টপ দিলাম, দিয়ে the Tsar agreed with none of them. এরপর 20টা, the hermit again gave no answer। তারপর এখানে কি বলেছে? ইউজ দ্য ভার্ব ফর্ম অফ আনসার অ্যান্ড রিরাইট। আনসারের ভার্ব ফর্ম দিতে বলেছে। এখানে দেখো গেভ নো আনসার, এক্ষেত্রে আনসারকে নাউন ফর্ম। সে সাধু ব্যক্তিটি, ধার্মিক ব্যক্তিটি আবার কোনো উত্তর দিলেন না। সেক্ষেত্রে এই যে আনসারটা এখানে নাউন আছে, এটাকে ভার্বে করলে আমি কি করতে পারি? আনসার্ড, তাহলেই ভার্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এভাবে রিরাইট করব, কি লিখব? দ্য হারমিট এগেন আনসার্ড নাথিং, মানে কোনো উত্তরই দিলেন না। এই যে গেভ আনসারটা হয়ে গেল আনসার্ড, এবং নো ছিল সেটা নাথিং হয়ে গেল। দ্য হারমিট এগেন আনসার্ড নাথিং। আজ আমরা এই 20টা গ্রামার নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং এর পরবর্তীকালে আমরা আরও এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবো।